জুলাই গণহত্যার প্রথম তদন্ত রিপোর্ট জমা। চানখারপুলের ৫ আগস্টের ঘটনায় আসামি ৮ সাবেক পুলিশ সদস্য। আলাদা তদন্ত চলায় নাম নেই শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালদের। তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই ৮ জনকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ তরুণ ৭ দিনের রিমান্ডে। জড়িত বাকিদের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। সহপাঠীদের প্রতিবাদ কর্মসূচি। সকল শ্রমিকের আইনি সুরক্ষা চেয়ে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল শ্রম সংস্কার কমিশন। ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ। শতভাগ হজযাত্রীর বাসা ভাড়া হয়ে গেছে। এ পর্যন্ত ভিসা হয়েছে ৪০,০০০ মুসল্লির। সৌদি পৌঁছে অপেক্ষা করতে হবে না ইমিগ্রেশন ও ব্যাগের জন্য। শুভেচ্ছা। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস, মানিক মিয়া শাহরিক সহ ৬ জনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই মামলার ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার গ্রেফতার ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। আটককৃত ৩ জন হলেন মোহাম্মদ আল কামাল, আলভি হোসেন জুনায়েদ এবং আলামিন সানি। মহাখালী ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদিকে এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাময়িক বহিষ্কার করা হয়েছে ৩ শিক্ষার্থীকেও। এই হত্যাকাণ্ডে ছাত্রদল দুষছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের। পারভেজকে নিজেদের কর্মী জানিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ২ জনকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদল। এদিকে গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রীকে নিয়ে হাসাহাসির ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে পারভেজের বাকবিতণ্ডা। সেখানেই ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে নিহত হন পারভেজ। তারা তো অবশ্যই ইনভলভ ছিল। আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি, যে ৩ জন মানে ইনভলভ ছিল মেইনলি, তাদের আমরা সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং একটা আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি প্রক্টোরিয়াল বডি থেকে 5 সদস্য বিশিষ্ট।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুরে রাজু ভাস্কর্য পাদদেশে আয়োজিত মানববন্ধনে যোগ দেয় বিভিন্ন হল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও। মানববন্ধন থেকে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদধারী নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যে প্ল্যাটফর্ম থেকে সকলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই ব্যানারকে এখন কলুষিত করা হচ্ছে বলে তারা দাবি করেন। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার নামে সরকারের বিভিন্ন পর্যায়ের তদবির ও বদলি বাণিজ্যের অভিযোগ তোলেন ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা বলেছেন, ফ্যাসিস্ট ছাত্রলীগকে পুনর্বাসন করে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রথম হত্যাকাণ্ডের শিকার বৈষম্য বিরোধীর এই ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের রক্তে রঞ্জিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। এতে মূল সুপারিশ সকল শ্রমিকের আইনি সুরক্ষা। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। বলেছেন, সংস্কার কমিশন জাতীয় ন্যূনতম শ্রম মজুরি নির্ধারণের সুপারিশও করেছে। সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা জরুরি বলে উল্লেখ করা হয়। আজাদ মজুমদার বলেছেন, বিভিন্ন আন্দোলনের শ্রমিকদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার সহ শ্রমিক সংগঠন করার সহজ উপায় করতে হবে। সব কলকারখানায় যৌন নিপীড়ন বন্ধের সুপারিশ করা হয়েছে বলে ডেপুটি প্রেস সচিব জানিয়েছেন। এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রম বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা প্রতিবেদন জমা দেন। গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। উপদেষ্টা ওনাদেরকে একটা পরামর্শ দিয়েছেন যে ওনারা শ্রম বিষয়ক কমিশন, যাতে ওনাদের কমিশন প্রতিবেদনটা নিয়ে ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের সাথে কথা বলেন এবং কমিশনকেও ওনাদের সুপারিশগুলো ব্যাখ্যা করেন, যাতে করে ঐক্যমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সেখানে এই প্রসঙ্গগুলো রাখতে পারেন। কারণ এই শ্রম বিষয়ক যে কমিশন, তার সুপারিশগুলো বাস্তবায়নে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোরও ভূমিকা থাকাটা জরুরি। 2025 সালের হজযাত্রীর শতভাগ বাসা ভাড়া হয়ে গেছে, আর ভিসা হয়েছে 40,000 মুসল্লির। নির্ধারিত সময়ের আগে সবার ভিসার কাজ শেষ হয়ে যাবে, সেই সাথে লাগেজ বিড়ম্বনা দূর হবে। হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। প্রতিবছর হজের মৌসুমে বাড়ি ভাড়া নিয়ে বেশ জটিলতায় পড়েন মুসল্লিরা। এজেন্সিগুলোর গড়িমসিতে সময়মতো বাড়ি ভাড়া না করায় দেখা দেয় ভিসা জটিলতা, ফলে ঘটে ফ্লাইট মিস করার মতো অনেক ঘটনাও। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তবে এবছর হজ কার্যক্রমের শুরু থেকেই বাড়ি ভাড়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সময়মতো কাজ শেষ না করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা। তার ফলও মিলেছে হাতে নাতেই। নির্ধারিত সময়েই বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে শতভাগ। ইতিমধ্যে ভিসাও হয়েছে 40,000 হজযাত্রীর। ভিসার প্রোগ্রেস ইনশাল্লাহ অনেক ভালো। ভিসা ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে। সকালে হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে বৈঠকের বিষয়ে কথা বলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আর বাড়ি ভাড়া না হলে কেউ ভিসার আবেদন করতে পারে না। তো বাড়ি ভাড়া আমরা আজকে সকালে ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। আমরা বলছি যে মক্কা এবং মদিনায় অন্তত দুইটা ড্রপিং পয়েন্ট যাতে তারা দেয়, তো তাকে আমরা বলেছি উনি চেষ্টা করবেন। গেল বছরও হজযাত্রীদের লাগেজ নিয়ে পোহাতে হয়েছিল ভোগান্তি। এবার সেই বিড়ম্বনাও থাকবে না বলে জানালেন তিনি। বললেন, লাগেজ ডেলিভারির জন্য 2টি ড্রপিং পয়েন্ট ঠিক করা হয়েছে।
হজ ক্যাম্পে হবে। বাংলাদেশ সংসদ ইমিগ্রেশন, বোর্ডিং এবং চেক ইন আমাদের হজ ক্যাম্প থেকে হবে এবং সৌদি আরবের প্রি অ্যারাইভালটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হবে। চলতি বছরও রোড টু মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে আর সৌদি অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বৈঠক হবে দেশটির আমিরের সাথে, আর সেখানে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর পাশাপাশি নির্ধারিত সময়ের আগে এলএনজি সরবরাহের অনুরোধ জানাবে বাংলাদেশ। সেই সাথে কাতারে জনশক্তি রফতানি বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে ঢাকা। বৈঠকে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পেতে পারে সামরিক সহায়তা বৃদ্ধির বিষয়টি। কাতারের নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার আয়োজিত শীর্ষ সম্মেলন 22 ও 23 এপ্রিল। দেশটির আমিরের আমন্ত্রণে এতে বিশেষ বক্তা হিসেবে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে তেল সমৃদ্ধ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠক হতে পারে ডক্টর ইউনূসের। সেই বৈঠকের আলোচ্য নিয়ে যাওয়ার আগে বিস্তারিত জানাতে চাননি পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যে সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করতে। বাংলাদেশের অন্যতম বড় জনশক্তি রপ্তানি গন্তব্য কাতার, সেই শ্রমবাজার যাতে কোনোভাবেই সংকুচিত না হয় তা নিয়ে কথা হবে শীর্ষ বৈঠকে। গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নাকি শ্রমবাজারের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলার সময় আমরা শ্রমবাজারের উনি অবশ্যই শ্রমবাজারের বিষয়টা তুলবেন। আমাদের যে স্কিলড সেমি স্কিলড যারা আছে তারা কয়েকটা সেক্টরেই আসে, ওই সেক্টর ছাড়া অন্যান্য সেক্টরেও যাতে তারা যেতে পারে সেটার বিষয়ে হয়তো উনি কথা বলবেন। ইউরোপগামী বাংলাদেশিদের পছন্দের ট্রানজিট দোহা, যদিও ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকরা ঘুরতে পারেন না মধ্যপ্রাচ্যের দেশ কাতার, তাই আলোচনায় উঠতে পারে এই প্রসঙ্গটি। ভিজিটর্স ভিসাটা এখন বন্ধ আছে, সেটার বিষয়ে উনি ইনশাআল্লাহ হয়তো অনুরোধ করবেন। ওই ভিজিটর্স ভিসাটা যদি তারা সহজ করে তাহলে হয়তো বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে যারা নাকি ইউরোপ আমেরিকায় যায় ট্রানজিট থাকে এখানে, তারা একদিন হয়তো কাতারে বেরিয়ে যেতে পারে, যেটা নাকি কাতারের জন্য লাভজনক হবে। জ্বালানি সংকট কাটাতে কাতার থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ। প্রতি বছর আরও 15 লাখ টন এলএনজি আনতে 2024 সালে চুক্তি সই করে পেট্রোবাংলা। 26 সালের জানুয়ারি থেকে সেই গ্যাস পাওয়ার কথা। সংকট কাটাতে সেই গ্যাস আরও আগে আমদানি করতে চায় ঢাকা। গত সরকারের সময় 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যে একটার মাধ্যমে আমরা অলরেডি পাচ্ছি, আর একটা 2026 সালের জানুয়ারি থেকে পাবো। আমরা রিকোয়েস্ট করবো যে 26 সালের জানুয়ারির আগেও যদি আমরা কিছু পেতে পারি সেটা আমাদের জন্য সুবিধা হবে, আমাদের সরকারের জন্য। পাশাপাশি বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানো নিয়েও কথা হবে আসন্ন শীর্ষ বৈঠকে। সফর শেষে 25 এপ্রিল ঢাকা ফিরবেন প্রধান উপদেষ্টা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবরোধ তুলে নিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। বেলা 2:30টার দিকে পুলিশ সেনাবাহিনীর প্রহরায় ভেতর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এর আগে দুপুরে 1টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে সড়কে অবস্থান নেয়। 2টার দিকে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনী বাধা দেয়। এ সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে ধস্তাধস্তিও হয়। কৃষি সম্প্রসারণ ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ভেতরে ঢুকে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। পরে সারিবদ্ধভাবে যেন তারা বের হয়ে যান সেটি বলা হয়। তারা বের হয়ে যাওয়ার আগে সকাল থেকে উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবরোধ করে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নই, আমরা লিখিত বিবৃতি চাই, আমরা স্পষ্ট প্রজ্ঞাপন চাই। কিছুদিন আগেও তারা আমাদেরকে একটা রেজুলেশন লেটার দিয়েছে, সেটাও তারা আমাদেরকে প্রতিবারের মতো চুপ করাতে চেয়েছে। তারা যাচ্ছে, তারা 10ম গ্রেড থেকে পদোন্নতি করে 9ম গ্রেডে যাবে, গেজেটের মাধ্যমে তারা পদোন্নতি যাচ্ছে, কিন্তু যে আসলে যে কোয়ালিফিকেশন লাগে, যে একাডেমিক ক্যারিয়ার লাগে, তার কোনো কিছুই তাদের নাই। বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারা দেশে রেলের 10টি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তবে বরাবরের মতো অগ্রাধিকার পাবেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সংক্রান্ত সমঝোতা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং রেল সচিব স্মারকে সই করেন। ওই অনুষ্ঠানে জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, দেশে 8,000 ডাক্তারের সংকট রয়েছে। 15 সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2,000 ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে। মারা গেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। বেশ কিছুদিন ধরেই ফুসফুসজনিত রোগে তিনি ভুগছিলেন। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়। এরপর থেকে বড় ধরনের জমায়েত এড়িয়েই চলতে হয়েছে তাকে। ষোড়শ বেনেডিক্ট অবসর নেওয়ার পর 2013 সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ভ্যাটিকানের কঠিন সময় আত্মপ্রকাশ করলেও অল্প সময়ে পরিস্থিতি সামলে নেন পোপ ফ্রান্সিস। ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেন। পোপের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ক্যাথলিকদের মাঝে। 2017 সালের 3 দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 147টিতে একমত, 15টি প্রস্তাবে দ্বিমত, 4টিতে আংশিক একমত পোষণ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে 3 সদস্যের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে একথা জানিয়েছেন দলটির মহাসচিব জালাল উদ্দিন। তিনি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত নির্বাচনে যেতে রাজি নন খেলাফতে মজলিস। এছাড়া সংবিধানের বহুত্ববাদ শব্দটি বাদ দেওয়ার পক্ষেই মত দিয়েছে দলটি। এছাড়া প্রাদেশিক সরকার গঠনের বিষয়ে দ্বিমত জানিয়েছেন দলের সদস্যরা। একই সাথে স্থানীয় সরকারকে শক্তিশালী করারও পরামর্শ তাদের। এর আগে বৈঠক শুরুর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। এই মুহূর্তে দ্রুত নির্বাচন করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এজন্য আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার সমাজসেবা অধিদপ্তর, হাসপাতাল, শিক্ষা কার্যালয় সহ সরকারি বিভিন্ন সব দপ্তরের বিরুদ্ধে 106টি অভিযোগ নিয়ে এই গণশুনানি শুরু হয়। এতে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার জনসাধারণ তাদের অভিযোগসমূহ সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এই যে সম্মিলিত যে বিশাল বাহিনী 10 লাখ 10.5 লাখ, নিজেদের মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন যে আমরা দুর্নীতির সাথে আপোষ করবো না করবো না। অনেক সময় আমরা এটাও দেখি যে একজন খুব ভালো কর্মকর্তা ঘুষ খান না, দুর্নীতি করেন না, কিন্তু কাজও করেন না। এটা তো আরো খারাপ। আপনাকে যে কাজের দায়িত্ব, রাষ্ট্র আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছে, দ্য এনট্রাস্টেড ডিউটি, সেই কাজটা তো সবার আগে করতে হবে।